সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। পুজো হয়ে যাওয়ার পর তোমাদেরকে সুপ্রভাত জানালাম। আর মানে এটাই করেছি আর কি, এইভাবেই পুজোটা হয়েছে। এবার পুরো পুজোটা কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও, দেখতে থাকো। মানে এটা এই জায়গায় আসলো কি করে ওই ড্রেস থেকে, সেটাও তোমরা দেখতে থাকো। একটু কিছু কথা তোমাদের সঙ্গে বলার জন্য আর কি বলছি। এই যে আমি রাধা মাধবের ড্রেস যেখান থেকে করাচ্ছি, তারা ড্রেস মানে প্রত্যেকবারই ড্রেস ছোট করে দিচ্ছে, মাপে কোনোবার ঠিক হচ্ছে না। সবচেয়ে সমস্যা যেটা সব থেকে হচ্ছে, আচ্ছা আগে আমি রাধারানীকে চেঞ্জ করিয়ে নিই। সব থেকে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওনারা যেটাই বলা হচ্ছে স্বীকার করছেন না। ওনারা বলছেন যে হ্যাঁ ওটাই ঠিকই করেছে, আমরা পড়াতে পারছি না। ওনাদের এটা বক্তব্য যে আমরা পড়াতে পারছি না, ওরাই দুবার এসে এসে পড়িয়ে দিয়ে গেছে, কিন্তু এবার বক্তব্য যে আমরা নাকি পড়াতে পারছি না, আমরা মানে সেই কারণে ছোট হচ্ছে। এই নিয়ে খুব মানে একটুখানি কথা কাটাকাটি সবই ঠিক হলো। যাই হোক, আমি আর এখান থেকে তৈরি করাবো না, কারণ মানে যেভাবে ওনারা তৈরি করে দিয়েছেন ড্রেস ছোট হচ্ছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মানে কথা বলছে আর কি। ড্রেসটা ছোট হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ ঠিক আছে ছোট হয়েছে, পরের বার ঠিক করে দেবো, বা ওটাই রেখে দিন আমরা পরে নিয়ে গিয়ে ঠিক করে দেবো, এরকম যে কথা। কারণ এর আগে প্রথমবারের যে ড্রেসটা, সেই ড্রেসটা এখনো পর্যন্ত মানে ঠিক করা হলো না। বলেছে ঠিক করে দেবো, এখনো পর্যন্ত তারা ঠিক করে দিতে পারেনি। সেই কারণে মানে সেই ড্রেসটা এখনো ওদের কাছে থেকেই গেছে। তো সেটাই মানে ইয়ে যে আমি এত কষ্ট করে ড্রেসগুলো তৈরি করাচ্ছি, এত শখ করে, কিন্তু তারা যদি এই ধরনের আচরণটা করে তাহলে কি আর ভালো লাগে বলো? তা আমার বক্তব্য যে আমি আর এখানে করাবো না, যেভাবে যা হয় হবে, যেভাবে যেখান থেকে পারি সেখান থেকেই করাবো, এটাই আমার ইচ্ছা। দেখা যাক কি হচ্ছে। সেই কারণে আর কি তোমাদের বলা যে ড্রেস মানে সবচেয়ে খারাপ লাগছে যে ওনারা স্বীকার করছেন না, এটা সবচেয়ে খারাপ লাগার জায়গা। হতে পারে সে ছোট বড় হতেই পারে তৈরি, কিন্তু তাই বলে তো স্বীকার করবে? একটা মানুষকে বাজেভাবে বলা সেটা তো ঠিক না। যখনই কিছু বলা হচ্ছে তখনই ওনাদের মানে বক্তব্য যে ওনারা যেটা করছেন সেটাই ঠিক, আমরা যেটা করছি সেটা ঠিক নয়। এই যে কথাটা, এইটা শুনতে খুব খারাপ লাগছে এই আর কি। সেই জন্য মানে আমি দেখলাম যে না, এত কথা বলে এত কথা বাড়িয়ে ঠিক নাই, প্রথম থেকেই হচ্ছে এটা। কিন্তু আমি যেহেতু প্রথম থেকে কিছু বলছি না, যদি না থাক একটা ব্যবসা এরকম ভাবে বলবো, সেই জন্য আমি কিছুই বলছি না, থাক কিছু বলবো না। কিন্তু দেখা গেল যে না, শেষ পর্যন্ত তারা স্বীকার করতে চাইছে না। সবচেয়ে খারাপ লাগার জায়গা হচ্ছে এটা। ওনারা যদি স্বীকার করতেন, শুধু স্বীকার নয় তার সঙ্গে ভাষাও খুব বাজে বাজে ব্যবহার করছেন, এটা একটা খুব বাজে জায়গা। তো দেখতে থাকো, আমি রাধা মাধবকে এইভাবে সাজিয়ে নিই, ড্রেস চেঞ্জ করিয়ে নিয়ে একটু তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। তো শেষ পর্যন্ত যেটা কথা হলো যে আমরা টাকাটা ঘুরিয়ে দিয়ে আসবো, মানে আমি বলেছিলাম যে তাহলে আমি টাকা ঘুরিয়ে দেন, আপনার জিনিস আমি ঘুরিয়ে দেব, এরকম কথাবার্তা হলো। কিন্তু তারপরে ভাবনা চিন্তা করলাম যে না, এটা আর করব না। কারণ একবার যখন টাকা দিয়ে জিনিসটা নিয়ে নিয়েছি ঠাকুরের উদ্দেশ্যে, সেই কাজটা করলে হয়তো আমারই ক্ষতি হবে। কারণ তারাও পরিশ্রম করে তৈরি করেছে, এত দূর দিয়ে গেছে, সেই মানবিকতার খাতিরে না, আমি দরকার নেই, যখন বাড়িতে জিনিসটা এসেছে তখন পড়াই। তবে দেখাচ্ছি, দাঁড়াও, পেছনে কতটা গ্যাপ সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওরা শুধু ঝুলের কথাই বলে যাচ্ছে। এর আগে গোপালের ড্রেস তৈরি করেছিলাম যখন গোপাল বাবাজির, তখনও ছিট কম ছিল বলে ছোট হয়েছিল পেছনটা। তা আমি তখন বলেছিলাম যে পেছনে যখন ছিটটা কম পড়েছে তখন তোমরা অন্য কোনো কালার দিয়ে, মানে ওই ধরনের লালচে টাইপের কোনো কালার দিয়ে একটুখানি বড় করে দিতে পারতে, কারণ পেছনটা তো সেভাবে দেখা যাবে না, কিন্তু আলগা থাকলে তো ভালো লাগে না। আমি তো জানছি জায়গাটা আলগা আছে, একটা মানে ঠাকুর, তার পেছন দিক যদি পুরোটা 4-5 আঙুল গ্যাপ থাকে কেমন লাগে? তা সেটা তো তাদের নিজেদের হিসাব। এবার যদি সেটা তাদের মনে হয় যে আমার পছন্দ হবে না, তাহলে তো আমাকে ফোন করে জানতে হবে।
যেরকম হচ্ছে আমরা কি করব। তোমরা সেটা না করে জিনিসটা ছোটই বানিয়ে দিলে। এই দেখো পেছনটা দেখছো, এই যে আমি ড্রেসটা পরিয়েছি এই পেছনে আর যাবে না। তোমরা হয়তো ভাববে যে মাজার কাছে যে পটিটাতে হয়তো কুচি হয়ে আছে সেইটা টেনে দাও তাহলেই হবে, কিন্তু সেটা টানার জায়গা নেই, কারণ ওই পটিটা ওই পর্যন্তই। মাজার এই যে এইখান দিয়ে যে মাজার এই জায়গাটা দিয়ে যে আমি টানবো, মাজার এই জায়গাটা থেকে এই পেছনটা ঠিক গোপাল বাবাজিরও এই একই সেম জিনিসটা হয়েছিল, এই এতটাই গ্যাপ ছিল। এটা আমি হাজার টেনে কিছু করতে পারবো না। এখানে একটা সেফটি পিন দিয়ে, যদিও একটা সায়া পরানো আছে তাই আমি পেছনটা তোমাদের দেখাতে পাচ্ছি। যদি সায়াটা পরানো না থাকতো তাহলে আমি হয়তো পেছনটা দেখাতে পারতাম না, যদিও দেখানোটা কেমন লাগছে, কিন্তু তবুও কিছু করার নেই। আমি দেখালাম এই কারণে যে কতটা ছোট, এই যে আমি আর টানাপাড়া করতেই পারছি না, কোনো রকমই ওটাকে টানা যাবে না, কারণ ওটা তো ছোটো, আমি টানবো কী করে। ওখানে একটা এই যে অতটা গ্যাপ, আমি তোমাদের এটাই দেখালাম। এবার যদি ওরা আমার এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে এতটা গ্যাপ, এটাই আমরা বলেছি আর এই কারণেই এতটা কথা কাটাকাটি হয়েছে। এবার সেফটি পিন দিয়ে আমি এদিক থেকে টেনে আটকে দেবো, কিন্তু সামনের কুচিটা তো টান হয়ে যাবে, তখন তো দেখতে ভালো লাগবে না। কীরকম একটা লাগছে বলো, মানে মানসিকতাটা কীরকম লাগে, এটা বলতে গিয়ে চরম অশান্তি বেঁধে গেল। আপনারা মাপ নিন, আপনারা মেপে দেখুন, অমুক তমুক হ্যান ত্যান বিভিন্ন কথা বলে দিল। তা এত কথা শোনার কোনো প্রয়োজন আমাদের আর দ্বিতীয়বার আছে বলে আমি মনে করছি না, সেই জন্য দ্বিতীয়বার কোনো কথাই বলবো না। আর আরও একটা ড্রেস যেটা প্রথম তৈরি করে দিয়েছিল সেই ড্রেসটাও ওনাদের কাছে আছে, তা আমি সেই ড্রেসটা আর কিছু বলবো না। যদিও ওনাদের বিবেকে হয় যে এসে বাড়িতে দিয়ে যাবে তাহলে দিয়ে যাবে, যদি না হয় দিয়ে যাবে। আজকে আমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু তখন মোবাইলে যেহেতু আমি ভিডিও এডিট করছিলাম, কাজ করছিলাম, ফোন আমি ধরতে পারিনি। তবে হোয়াটসঅ্যাপে যদি ওদের মনে হয় যে হোয়াটসঅ্যাপে লিখে দেবে, সে লিখে দেবে, হোয়াটসঅ্যাপে যা লিখে দেবে সেটা লিখে দেবে। তারপর ওদের যদি মনে হয় এসে দিয়ে যাবে তো দিয়ে যাবে, না দিয়ে যাবে না দিয়ে যাবে, আমার কোনো দায়িত্ব নেই, ওটা আমার নেওয়ারও আর ইচ্ছে নেই। মানে যদি দিল না দিল না দিল, আমি জোর করব না। আর এখানে দুটো তিন ওড়না দিয়েছে, এই যে একটা ছোট ওড়না দিয়েছে, এই ওড়নাটা কী কারণে দিয়েছে আমি বুঝতে পারছি না, হয়তো কোমরে মানে কৃষ্ণের কোমরে বাঁধার জন্য দিয়েছে বা কিছু। তা আর রাধারানীর দিয়েছে একটা হলুদ ওড়না, একটা সবুজ ওড়না। তো সবুজ যে ওড়নাটা দিয়েছে সেটা বুকে দেওয়ার জন্য, ওপরে দেওয়ার জন্যে, ঘাগড়ার ওপর দিয়ে কুচি করে নিয়ে এসে দেওয়ার জন্যে। কিন্তু সেটা যদি আমি আবার দিই ওইভাবে কুচি করে নিয়ে এসে ওইখানে যদি আমি দিই তাহলে একদমই ভালো লাগবে না দেখতে, কারণ কালারটা একদম চাপা কালার, ভীষণ চাপা, চেপে যাচ্ছে, সিংহাসনটা অন্ধকার হয়ে যাচ্ছে, তোমরা পরে দেখতেই পাবে। অনেকগুলো লাইট জ্বালিয়ে তবে ভিডিও করতে হয়েছে। আর সে যাই হোক, ওগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ কালারটা ওরা আমাকে আগেই দেখিয়েছিল, আমি বলেছি ঠিক আছে নিতে। ওরা বলেছিল যে মানে মোবাইলে যা কালার আছে তার থেকে নাকি আরও সুন্দর কালারটা, এরকম ব্যাপার। তো সে যাই হোক, কালার নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ কালারটা একটা কালারটা সারা জীবনের জন্য না, আরও প্রচুর ড্রেস হবে, সেটা নিয়ে ব্যাপার নেই। কিন্তু সবুজ ওপরে যেটা দিয়েছিল সেটা আমি সবুজ যদি ওপরে দিই তাহলে একদমই ভালো লাগবে না, সেই কারণে এই ছোট্ট হলুদ একটা ওড়না দিয়েছিল, এটাই আমি বুকের ওপর দিলাম। আর সবুজ যেটা আছে সেটা আমি পাতিনি, রেখে দিয়েছি, কারণ ওটা পাতলে একদমই ভালো লাগবে না, ওটা কোথাও দিলেও ভালো লাগবে না। আবার কৃষ্ণর যে দোপাট্টাটা দিয়েছে সেটা যদি আবার সবুজ না হয়ে হলুদ হতো, এবার যারা তৈরি করে ড্রেস তাদের সেন্সটা তো আরও বেশি থাকার দরকার। আমাদের তো সাধারণ সেন্স, আমরা তো চোখে দেখে বলবো, কিন্তু যারা তৈরি করছে তাদের তো সেন্স আরও অনেক বেশি থাকা দরকার। একটা পাগড়ি তৈরি করেছে, মাপ নিয়ে গেছে দুবার মাথার মাপ নিয়ে গিয়েছে কৃষ্ণের, নিয়ে গিয়ে সেই পাগড়ি মানে কিছুতেই মাপ মতো তৈরি করতে পারলো না। প্রথমটা তো এতটাই বড় করেছে সে প্রচুর টিস্যু দিয়ে জোড়া লাগিয়ে তারপরে সেই পাগড়ি পরাতে হয়েছে। দ্বিতীয়বারের পাগড়িটাও অনেকগুলো টিস্যু দিয়ে পরাতে হয়েছে। প্রথমবার নিয়ে গেল মাপ, তাহলে নিল একরকম, দ্বিতীয়বার আবার মাপ নিল, তাহলে আবার কি করে ভুল হয়? একটা মানুষ বারবার যদি মাপ নিয়ে একটা জিনিস তৈরি করে, ভুল কি করে হয়? আর মাপ তো একটু আধটু সময় ধরে না, প্রচুর টাইম ধরে মাপ নিয়েছে, এমন নয় যে মাপ ধীরে তাড়াহুড়ো করে একটা মাপ নিয়ে চলে গেছে, তা না। তা এই রকম ব্যাপার, সব কিছু ঠিক, আমি সব কিছুতে কিছু ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্বীকার করে নেওয়াটা, ভুলটা স্বীকার করে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বিশেষ করে যারা ব্যবসাদার তারা এটাই করে যে হ্যাঁ ভুলটা স্বীকার করে নেয়, তাতে কি তাদের কাস্টমারটা ঠিক থাকে, তাদের সঙ্গে কাস্টমারের সঙ্গে তাদের যে কথার ডিল। আজকে যদি তিনি স্বীকার করে নিতেন,
প্রথমটা কি হলো, হ্যাঁ ছোটো হয়েছে ঠিক আছে বড় করে দেবো। প্রথমটা মানে আমিও বললাম, প্রথমে তো স্বীকার করছিলই না যে না ছোটো হয়েছে, এটাই ঠিক, অমুক তমুক হ্যান ত্যান বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করে আমাদেরকে। আচ্ছা, কাস্টমারকে ওইভাবে না বুঝিয়ে, জিনিসটা তো চোখে দেখতে পাচ্ছি ছোট, আমি যদি চাই জিনিসটা আমি একদম নিচ পর্যন্ত নেব, তাহলে তো ওরা সেইভাবেই তৈরি করে দেবে, নিচ পর্যন্তই ঠেকে থাকবে, এরকম তৈরি করে দেবে। ঠিক আছে, প্রথমটা ছোট হলো, তো বলা হলো এটা ওটা সেটা বোঝানোর চেষ্টা করলো, এটা এরকমই হবে, ওটা ওরকমই হবে, সেরকমই হবে, এরকম বলার চেষ্টা করলো। আমি তাও মানে বললাম, তখন জোর করে এসে সাধারণ একটা কাপড় লাগিয়ে দিয়ে চলে গেল। কাপড়টা আমি লাগানোর সময়তেই বলছি যে ভালো লাগছে না, বলছে না এটার সঙ্গে এটাই ম্যাচ হবে, আর তো অন্য কোনো কিছু দেওয়া যাবে না, হ্যান ত্যান সব বোঝালো। আমি চুপ করে গেলাম, তখন না বেশি কথাই বললাম না। ওরা ভাবলো হয়তো আমার পছন্দ হয়েছে, আমি চুপ করে আছি, কিছু বলছি না। তুমি নিয়ে চলে এসেছো, লাগাচ্ছ, তুমি কী বলবো? তারপরে বারবার দেখে, নিজেদের চোখে দেখে নিজেদেরই ভালো লাগছে না, মেঘা বলছে ভালো লাগছে না। তাহলে এবার যখন আমি বললাম যে এটা কারোরই ভালো লাগছে না, চেঞ্জ করো, চেঞ্জ করে যেরকম ছিল সেরকম করে দাও, তখন বলছে আপনি অন্যের কথাতে খুব কথা বলেন, নিজের আপনার কোনো বক্তব্য নেই, আপনি অন্যের কথা শুনে নাচেন, এরকম ধরনের একটা কথা বললো। যদিও রেকর্ড করা থাকলে তোমরা কথাগুলো শুনতে পেতে বা বুঝতে পারতে। তা অন্যের কথা শুনে নাচি, তা অন্যটা কারা? চোখে দেখতে ভালো লাগছে না আমার ছেলে, আমার ছেলের বউ, আমার স্বামী, এরা আমার অন্য লোক? বলো, এরা আমার অন্য লোক? এরকম তার কথাবার্তা। সে বলতেই পারতো যে ঠিক আছে পরে ঠিক করে দেবো, রেখে দিন, আমি পরে কোনো সময় পেলে নিয়ে গিয়ে ঠিক করে দেবো, বলতেই পারতো, কথাটা বললো না। এরকম ধরনের কথাবার্তা বলো। তাও মানে ব্যাপারটা মিটমাট করে নিয়ে আবার একটা কম দামের ড্রেস বউকে বলে তৈরি করিয়ে নিলাম। তারপরে সেটাও ঝুলে ছোট হচ্ছিল, মানে অতটা আর গা করলাম না, সেটাও ঝুলে ছোট ছিল, আমি আর কিছু বললাম না, জায়গাটা একটু ঝুলে ছোট আছে বলেছিলাম। তলায় একটা সায়া করে দিতে বলেছিলাম, সেই সায়াটা করে দিয়েছে, নাহলে ফুলে থাকে না, আর বকটন দেয় না তো, সাধারণ ইয়ে দিয়েই করে, লাইলিন দিয়েই করে, সুতির লাইলিনগুলো দিয়ে করে, তাই খুব যে ফুলে তা না, তবে কুচি দেয় প্রচুর। আমি এই দেখো রাধা মাধবের ড্রেস পরাচ্ছি, এই যে, কিন্তু ড্রেসগুলো খুব যে একটা ঠিকঠাক হয়েছে তা হয়নি, সেই জন্য একটু সমস্যা আমার, মানে মনটা ভালো নেই আর কি। ড্রেস ঠিক না হলে মন ভালো থাকে না তো। দাম কত হতে পারে সেটা মানে আবার আর একটা ব্যাপার কি, হ্যাঁ সেটা হলো, তারপরে পাগড়ির কথা তো বললাম, প্রথম ড্রেসের কথা, সেই ড্রেস তারপরে যাই হোক বলা টলার পরের বার যখন আবার নববর্ষের একটা ড্রেস দিতে এসেছিল, তখন ওই ড্রেসটা নিয়ে গেল। নববর্ষেরই তো ড্রেস না, তার আগে একটা লাল হলুদ ড্রেস দিয়েছিল, যাই হোক হ্যাঁ লাল হলুদ ড্রেসটা দিতে এসেছিলো, তারপরে মনে হয় নববর্ষের ড্রেস দিতে এসেছিলো। ওই লাল হলুদ ড্রেসটা দেওয়ার সময় মনে হয় ওরা মানে ওই ড্রেসটা নিয়ে গেছে, তো সে আজও নিয়ে গেছে, কালো নিয়ে গেছে, যখনই বলা হয় তখনই বলে হয়নি হয়নি হয়নি। ঠিক আছে, আর কিছু তার থেমেই গিয়েছি। এই দিন এই যে ড্রেসটা, এটার একটা দাম জানতে চাইলে, যদি বউটার কাছে জানতে চাই, বউটা বলবে বরটাকে জিজ্ঞেস করে নেবে, আবার বরটাকে বললে বউটাকে জিজ্ঞেস করবে। এরা যে কি দুজনে করে আমরা ঠিক বুঝতে পারি না। একটা জিনিস আমি নেব, আমি তো তার কাছে একটা আইডিয়া নেব, তোমার 2000-এর জায়গায় 2000, 100-200 হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার তো আমাকে একটা বাজেট বলতে হবে, আমি তো বাজেট হিসেবে চলবো, সেটা না। জিজ্ঞাসা করে যাচ্ছি 10 দিন ধরে দাম জিজ্ঞাসা করে যাচ্ছি, দামই বলছে না, কতটা হতে পারে সে একটা আইডিয়াই দিচ্ছে না প্রথম থেকেই। তাই এই দিন লাস্ট যখন এই ড্রেসটা দিতে আসবে, ওরা স্টেশনে চলে এসেছে, দমদম স্টেশনে এসেও বউয়ের বাবা যখন ফোন করে বলছে দামটা বলো, তখন বলছে যে দামটা পরে দিলেও হবে, মানে পরে দিলেও হয় বা কিছু এরকম একটা কিছু বলেছে, যাই হোক অতটা আমি শুনিনি, মানে দামটা তখনও বলছে না। তখন বউয়ের বাবা রাগটা হয়ে গেছে যে আপনি একটা জিনিস তৈরি করেছেন আর আপনি বাজেটটা জানেন না, বাজেটটা আপনাকে আমাকে কেন বলছেন না? আমার বাজেটে হলে যদি না হয় আমি কি করে নেব? এখন তৈরি হয়ে গেছে, আমাকে তো বাজেটে নিতেই হবে, কিন্তু আপনি একটা দাম তো আমাকে বলবেন। তখন বলে ঠিক আছে জেনে বলছি। ও আবার তাহলে ওর বউয়ের কাছে জানলো, ওর বউকে জিজ্ঞেস করলে বলে একে জিজ্ঞেস করে জানবো, একে জিজ্ঞেস করলে বলে ওকে জিজ্ঞেস করে জানবো, আসলে যে কি করে এরা আমরা জানি না। তারপরে দামটা জেনে সঙ্গে সঙ্গে দামটা বললো যে 2300 টাকা। তাহলে কী করে সঙ্গে সঙ্গে দামটা বলতে পারলো? 10 দিন ধরে দামটা জিজ্ঞেস করছি বলছে না,
তাহলে ওইটুকু টাইমের মধ্যে সেকেন্ডের মধ্যে যখন বাবা ফোন করলো তখন সেকেন্ডের মধ্যে আবার কি করে ফোন করে সঙ্গে সঙ্গে দামটা বলতে পারলো? তাহলে অতক্ষণ ধরে কেন বলছিল না দামটা, 10 দিন ধরে কেন বলেনি দামটা? আচ্ছা, তৈরি হয়ে যাওয়ার পর 2300 টাকা দাম। তা আমি তখন বউটাকে বলেছিলাম, তুমি দামটা বলতে পারছো না, তাহলে শাড়িটা কিনেছো, শাড়িটা দিয়ে তো তৈরি করবে, শাড়িটার দামটা বলো। তখন বলছে আমাদের জরি লাগবে, এ লাগবে, সে লাগবে। তা তুমি এতদিন ধরে তৈরি করছো আমার ড্রেসটা, 3-4টে ড্রেস তৈরি হয়ে গেল, তাহলে তুমি তো একটা হিসাব করে চলছো যে এই বাজেটে এই হতে পারে, এই এতটা জরি লাগলো, এতটা এই লাগবে, এতটা সেই লাগবে, এটা হতে পারে। তা সেটা তোমার হিসেব নেই। তাই এই সমস্ত বিভিন্ন রকম ব্যাপার এই কদিন ধরে আমি দেখলাম যে না, কিছু বলবো না, থাকগা, যেরকম যা হচ্ছে হোক, সেইভাবেই করি। এটা ভেবে চিন্তেই মানে আর কিছু বলিনি যে ঠিক আছে হোক, হতে হতে ঠিক হয়ে যাবে। কারণ প্রথমবার করছে, 2-3বার গেছে, ঠিক আছে, এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মাপও ঠিক হবে, সবই ঠিক হবে। কিন্তু দেখলাম যে সবই ঠিক হচ্ছে যা হচ্ছে, কিন্তু কথাবার্তাগুলো সত্যি ভীষণ বাজে। আমি ওই কথাবার্তা বাজের জন্যে আমি আরোই মানে কোনো একটা জিনিস ভুল হলে স্বীকার করে নিলে তার উপরে কিন্তু দেখবে রাগ অভিমান কিচ্ছু হয় না, তখন মনে হয় ঠিক আছে, ভুল তো স্বীকার করে নিয়েছে। কিন্তু ভুলটা কিছুতে, আমরা যখন বলছি ছোট, ওখান থেকে ট্রেনে উঠে পড়েছে, তখন থেকে সমানে বলে চলেছে এক কথা যে আপনি ওইটাতে মাপ দিয়ে দেখুন, মাপ দিয়ে দেখুন। আরে আমরা মাপ দেবো কেন? আমরা তো ঠাকুরকে ধরেই দেখছি, ছবি তুলে পাঠান, মানে আমাদেরকেও বিশ্বাসই করছে না। তা আজকে তোমাদের যে দেখালাম পেছন দিকটা, দেখলে তো কি পরিমাণ, কি অবস্থা। তা এত তো আর আমাদের মানে আমার বর আর কি, প্রথমে ও কোনো সেভাবে যে কথা কারোর সঙ্গে জোর দিয়ে বলা বা কিছু বলে না, কিন্তু যদি তার বেকায়দা কিছু হয়ে যায়, রেগে যায়, বা যদি গন্ডগোল হয় কথার মধ্যে, তাহলে কিন্তু ও মানে কন্ট্রোলে থাকতে পারে না, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সেটা হয়তো বছরে একদিন হয় কি 2 বছরে একদিন হয়, কিন্তু হয়ে যায় যদি ওর গন্ডগোল হয়। তা এই হলো ব্যাপার। এই সমস্ত বিভিন্ন কারণে আমি ঠিক করেছি যে আর এত কথার মধ্যে আমার দরকার নেই, এত কথা আমি আর বলতেও পারছি না। আর এইরকমভাবে তো মানে কারোর সঙ্গে কথা কাটাকাটি এইভাবে করাটাও মানে ভালো লাগে না। একটা বয়স হয়ে গেছে, একটা মানে এসে গেছে এই সময়, আর এইরকমভাবে ঝামেলা অশান্তি ভালো লাগে না। আর এইভাবে জিনিসটা তৈরি করে না হলে ভালো লাগে না। তা যদি কাউকে দিয়ে তৈরি করাতে পারি করাবো, না হলে আমি নিজে যেমন পারবো তেমন তৈরি করে তেমনই পরাবো। এটাই আমার। গোপাল বাবাজির ড্রেস তো কিনতে পারবো, আর রাধারানীকে যা পারি শাড়ি কিনে নিয়ে এসে কেটে শাড়ি জড়িয়ে পরিয়ে রেখে দেবো। বড় বড় ওড়না 2-3টে কিনে নিয়ে আসবো, নিয়ে এসে সুন্দর করে শাড়ি পরিয়ে দেবো। দুখান ওড়না কিনে নিয়ে এসে আমি রাধা মাধবকেও আমি ধুতি পরিয়ে দিতে পারবো, আমার কোনো দরকার নেই। আমি পড়াতে পারি না। ও যখন থেকে তৈরি করছে, যখন থেকে জন্মায়নি ওরা, তখন থেকে বোধহয় আমি রাধাকৃষ্ণকে এই সমস্তগুলো পড়াচ্ছি। আর আজকে হঠাৎ করে আমাদের বলে দিল যে পড়াতে পারবো না। সে ঠিক আছে, যা মুখে এসেছে তাই বলেছে, এত কথারও দরকার নেই, এত কিছুরও দরকার নেই। আর এই যে গোপালের ড্রেস তৈরি করেছে দেখো, এতটাই বড় করে দিয়েছে। মাজাটা ঠিক করেছে এটার, আবার এটার মাজার পেছন দিকটা ঠিক করেছে, কিন্তু ঝুলটা দেখো, লেন্থটা। এখন এটাকে যদি কেটে সেলাই করাই তাহলে দেখতে ভালো লাগবে না। সবকিছু তো একটা দেখতে ভালো লাগার ব্যাপার আছে, এটা কেটে সেলাই করালে একটু ভালো লাগবে না, আবার গুটিয়ে পরালেও ভালো লাগবে না। দেখি তবুও নিয়ে যাব অন্য কোনো ইয়ের কাছে, এদের কাছে আর নিয়ে যাব না, যেখান থেকে আমি তৈরি করাবো ভেবেছি সেখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে বলবো এটা যদি ঝুলে একটু ছোট করে দিতে পারে। আবার এটা এমনই মাপ যে আমি রাধারানীকে পরাবো সেটাও পরানো যাবে না, মানে কোনো কিছুরই মাপের ঠিক নাই, আর কি করবো। এতটাই বড় গোপালের ড্রেসটা, এতটাই ঝুলে বড় করে দিয়েছে যে সিংহাসনে যে বেদির ওপর বসাচ্ছি, বেদি পার করে চলে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না, কিভাবে যে মাপ নিচ্ছে আর কি যে করছে জানি না আমি। আর মাপ তো একবার না 2বার করে এসে এসে মাপ নিয়ে গেছে। বিশেষ করে পাগড়ি তো আমি এবার নিইনি, বললো তৈরি করতে পারবো না। ঠিক আছে, পাগড়ি তৈরি করতে হবে না, মানে ওরা যেটা যা যেমনভাবে বলেছে তেমনভাবেই আমরা হ্যাঁ হুঁ দিয়ে গেছি। কিন্তু তারপরও যদি গন্ডগোলটা হয় তাহলে কি ভালো লাগে? আর এই সমস্ত ভালো লাগছে না। আমি নিজের মতো করে কিনে নিয়ে আসবো শাড়ি, কিনে নিয়ে এসে কেটে কুটে যেভাবে পারি সেলাই করব, হাতে করে নিয়ে পরাবো। আর একটা মেশিন কিনতে হবে, কারণ এত ড্রেস কিনে নিয়ে এসে কোথার থেকে অর্ডার দেবো, কী করবো না করবো পরানো। মেশিন একটা কিনলে আমি
আমি সেলাই করতে পারবো, কারণ মেশিনে সেলাই আমরা জানি না তা না। ছোটোবেলায় বাড়িতে মেশিনে প্রচুর জিনিস সেলাই করেছি, প্রচুর। এই যে বালিশের ওয়ার, লেপের ওয়ার, এই সমস্ত প্রচুর সেলাই করেছি মেশিনে। কাজেই পারবো না এমন কোনো কথা নেই। হ্যাঁ, কাটিংটা একটু জানতে হবে, ও ইউটিউব দেখে দেখে কাটিং শিখে নেব, কোনো চাপ নেই। একবার দুবার খারাপ হবে, 4বার 5বার খারাপ হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অবশ্যই ঠিক হয়ে যাবে। এটা আমার ধারণা, কারণ আমি যে জিনিসটা শুরু করি একবার করব বলে, একবার যদি আমি মাথায় ঢুকিয়ে নিই যে আমি এই কাজটা করব, কারোর ক্ষমতা নেই সেই কাজ থেকে বন্ধ করে রাখা আমাকে। আমি সেটা করেই দম নেব। আর এটা আমি যখন ভেবেছি যে আমি ঠাকুরের পোশাক নিজে তৈরি করে পরাবো, আমি তৈরি করেই পরাবো, আর তোমাদের দেখিয়েও দেবো। আজ না হোক কাল আমি দেখিয়েও দেবো। এটা আমার জেদ। এই জেদগুলো আমার খুব সাংঘাতিক। আবার কোনো জায়গা থেকে একবার যদি ঘা খাই, তো সেই ঘাটা খেলে পরে সেই জায়গাটাতে আমাকে সেই মানে দেখাতেই হবে, করতেই হবে এই কাজটা, যে কেন আমি পারছি না। তোমরা পারছো আর আমাকে ঘা দিচ্ছ, তাহলে আমি কেন পারবো না? এই ব্যাপারটা মাথার মধ্যে আমার ঢুকে যায়, যে কোনো কাজই হোক সেই রকম ব্যাপার। আমি এটাও যখন আমার মাথায় ঢুকেছে যেটা আমি তৈরি করেই পড়াবো, আমি তৈরি করেই পড়াবো, আর সেটা তোমরা দেখতেও পাবে কিছুদিন পরে। তাহলে দেখতে থাকো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ব্লগটা প্রায় শেষের দিকে চলে আসলো। পুজো আমার শেষ। আজকে রথযাত্রায় রথের কথা না বলে তোমাদের এই সমস্ত কথা বললাম, তোমাদের সঙ্গে সমস্ত কথা আলোচনা করলাম। রথের জিলাপি টিলাপি সবাই খেয়ে নিও। আমার কঠিন অবস্থা, সারাদিন ধরে রান্নার পরে আবার এই পুজো, আমার সাংঘাতিক অবস্থা। রথ দেখতে যাওয়ার মতন পরিস্থিতি আমার আজকে নেই, যদি পারি পরের দিন যাব। এই পুজো হয়ে গেল। যেভাবে পুজো করি আমি সেভাবে পুজো করতেও পারলাম না, সাধারণভাবেই করে নিলাম। ড্রেস চেঞ্জ করে তারপরে আর ফলগুলো আজকে আর বানিয়ে দিলাম না, কারণ ফল বানিয়ে দিলে কেউ খেতে চায় না, ফুরায় না, আর গোটা থাকলে পরে খেয়ে নেবে, আর ওই কাটা ফল থাকলে সবসময় খেয়ে নিতে, সঙ্গে সঙ্গে খেতে হবে। ওই জন্য গোটা দিলাম, সেটাও একটা ব্যাপার। আর এখন আমাকে বানাতে বসলে অনেকটা টাইম লেগে যেত, এটাও একটা ব্যাপার। মিষ্টি আর জিলাপি দিলাম, আর গোটা ফল দিয়ে দিলাম, দিয়ে পুজো দিয়ে দিলাম আজকের মতো। আজকে খুব মানে সহজভাবে পুজোটা দিলাম, কিন্তু এই খাটনিটা অনেক। ড্রেস চেঞ্জ করা, এই করা, এগুলো পুরোটাই সিঙ্ক পরিষ্কার করা, সব কিছু করতে হলো, ওইটুকু কম হলো। এবার হয়ে গেল, ফুল দেব, তারপর আরতি করব, তারপরে পুজো কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিও তোমরা কখন পাবে সেটাই তো বুঝতে পারছি না আমি। অক্লান্ত পরিশ্রম হয়েছে, ভিডিও এডিট করার মতন ক্ষমতাও আমার আর আজকে নেই, সেই কারণে ভিডিও কবে পাবে আমি বুঝতে পারছি না। আজ পাবে না কাল পাবে। এই একই দিনে আবার বুয়ের জন্মদিনের ভিডিওটাও করেছি, কিন্তু জন্মদিন এই দিনেই, সেই কারণে ভিডিওটা একই দিনে হয়েছে, রান্নাও একই দিনে হয়েছে, এটাও একই দিনে, কিন্তু সেই জন্মদিনের ভিডিওটা মনে হয় পরে দিতে হবে, পারবো না এত তাড়াতাড়ি দিতে। পুজোর ভিডিওটাই দিয়ে দিই আজকে, রথের ভিডিওটা, আর জন্মদিনের ভিডিওটা পরের দিন দেব। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কি সুন্দর পুজোটা করে নিলাম। খুব মানে অল্প, সব ফুল টুল নিয়ে এসেছে প্রচুর, কিন্তু আমার আর শারীরিক ক্ষমতা নেই যে আমি অত ফুল সাজিয়ে পুজো দেব, সেই ক্ষমতাটা আমার নেই। আর সামনে আবার আছে জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীতেই বিরাট করে হবে, দেখতেই পাবে। বিরাট বলছি, এখন জানি না কতটা বড় হবে, শরীর কতটা সাথ দেবে। শরীর যদি সুস্থ থাকে তাহলে হবে মোটামুটি, আর যদি সুস্থ না থাকে তাহলে হবে না। এখন দেখা যাক কতদূর কি হচ্ছে, তার উপর নির্ভর করছে। এরপর আরতি দিয়ে পুজোটা শেষ হয়ে যায়, তারপর খাওয়া দাওয়া। বললাম না, তোমরা মানে শুনতেই পাবে। খাওয়া দাওয়া হয়েছে, লাইভে দেখেছো মনে হয়, ওটা লাইভে বলেছি। 4টের পরে খেয়েছি দুপুরে খাওয়া, বিকেল 4টের পরে, কারণ জন্মদিন মানেই আলাদা রান্না, সেই রকম রান্না হয়েছে, যদিও নিরামিষ, শুক্রবার আজকে। পুজোটা কমপ্লিট করলাম, শেষ হয়ে গেল পুজো করা। আজকে সেইভাবে যেভাবে মানে তোমাদের সঙ্গে শেয়ার করি পুজো, সেইভাবে শেয়ার করতে পারলাম না। আর ড্রেসগুলো চেঞ্জ করালাম, কিন্তু ড্রেসগুলো নিয়ে খুব মন খারাপ, কারণ
কারণ ড্রেসগুলো মানে সেই রকম হয়নি, পেছনে অনেকটা করে, রাধারানী তো পেছনটা পুরোটাই ফাঁকা, আমি ওই সাইড দিয়ে ঢেকে টেনে টুনে দিয়েছি কোনো রকম। আর কৃষ্ণের ধুতি মানে কোচাটা এতটাই ছোট, ভেতর দিয়ে গেল না। যাই হোক, পাটা অনেকটা বেরিয়ে থাকবে বলে আমি আর মানে অন্যরকম করলাম না, এইভাবে একটা তুলে সেফটি পিন দিয়ে দিলাম। আর এই দেখো পুরোটা পরিয়ে মানে এইভাবে সাজিয়েছি। আর পুজো এই যে প্রসাদ টোসাদ যে আলাদাভাবে সুন্দর করে ইয়ে করে দেবো সেটা দিইনি, আজকে গোটা ফলই দিয়ে দিয়েছি। এই দেখো গোটা ফলই দিয়ে দিয়েছি, গোটা ফল পরে ইয়ে করে নেওয়া হবে, কারণ ফল এত বেশি থেকে যায় কেউ খেতে চায় না পুজোর পরে, সেই কারণে আমি আর আজকে ফলগুলো বানিয়ে দিইনি, এইভাবে গোটা দিয়ে দিয়েছি। আর এই যে এতক্ষণে পুজো কমপ্লিট হলো, তোমরা তো লাইভে দেখতেই পাচ্ছ যে কতক্ষণ ধরে পুজো চলছে। এই দেখো আজকের মতো এইখানেই পুজোটা শেষ করে দিলাম। দেখো সবাইকে দেখে নাও গোপাল বাবাজিকে, এই যে গোপাল বাবাজি। এই কালারের ড্রেস আমি আর নেবো না, এটা আমার মানে ইয়ে হয়ে গেল, কালারটা একদম খেলছে না ঠাকুরের সঙ্গে। যেভাবে পুজো করি সেভাবে পুজো করতে পারলাম না, মানে একদিনে দুটো কাজ। আজকে এটাও হলো মানে কি বলবো, রথ আর জন্মদিন একদিনে পড়েছে, যদিও জন্মদিন আর রথ একসঙ্গে হয়নি, রথের দিন ওর জন্ম মানে হয়নি, কিন্তু তবুও দিনটা এইভাবেই পড়েছে তিথিটা, সেই কারণে আজকেই পুরোটা হলো। পুজোর ব্লগটাই আজকেই দেব, শুধু পুজোর ব্লগটাই দেব, আর ওই ব্লগটা পরে দেব, ওটা মানে একসঙ্গে দেব না। এই হলো ব্যাপার। আর পুরোটাই লাইভ হলো, যারা লাইভ দেখেছো তারা দেখেছো, পুরো পুজোটাই আমি লাইভ করেছি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।